ভাইয়া যদি ওখানে বসতো তাহলে হ্যালো এখানে আসেন এটা ভালো হবে হ্যালো হ্যালো এই জিনিসটা ভালো লাগলো না নিজাম ভাই। স্যার আপনার কাছে আমরা জানতে চাই, আমরা এখানে যারা আছি সবাই অটোমোবাইল ইঞ্জিনিয়ার, বিগিনার, কেউ 1 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর আমরা এখানে আছি। মোটামুটি আমরা যারা মাল্টি ব্র্যান্ড পরিবারের সাথে আছি, আমরা মোটামুটি সকলেই স্বপ্নবাজ বা আমাদের একটা বড় স্বপ্ন আছে এখানে অটোমোবাইল ক্যারিয়ারে। তো আপনার স্যার ক্যারিয়ার লাইফটা কতদিন থেকে শুরু, কতদিন ধৈর্যের সাথে আপনি অতিক্রম করে এই পর্যন্ত আসলেন, এটা যদি আমাদের কাছে শেয়ার করতেন তাহলে আমরা অনেক ইন্সপায়ার্ড হতে স্যার। আমি যখন শুরু করি তখন অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো কিছু ছিল না, ওয়ার্কশপ যেগুলো ছিল একদম স্ট্রিট ওয়ার্কশপ আছে, এখন আছে। যারা কাজ করতো এগুলো তাদের কোনো দোষ দিয়ে লাভ নেই বা ই করে আপনার যুগের সাথে সাথে তারা ওই শিখে গিয়ে সেই পাকিস্তান থেকে তার শিখে থেকে দেখে দেখে কাজ করছে। আমি যখন শুরু করছি 87 হবে 1987 হ্যাঁ। তো শুরুটা তো অ্যাকচুয়ালি দিন তারিখ ঠিক করা তো হয়নি, কেন করবো দিন তারিখ শুরু হয় না। তো গাড়ির বিষয়ে যখন ছোটকাল থেকে একটু ছিল যে আমার বাবা গাড়ি খুব পছন্দ করে, কে পছন্দ না করে, আমার বাবা আমেরিকাতে পড়াশোনা করছে, সেই 1956-এ গ্রাজুয়েশন করছে। তো সেই সময় গাড়ি বিষয়টা চলেই আসে, বিদেশি গাড়ি তো গাড়ি, তখন বাংলাদেশের কোনো গাড়ি ছিল না, কয়টা গাড়ি ছিল হাতে কোনো 2-4-10টা ওই পাকিস্তান বেরোতে হিসেবে গাড়ি ছিল না, কোনো গাড়ি ছিল না। আমাদের ওই যে RT40 আছে না, RT40 ছিল, বক্সওয়াগন ছিল, বক্সওয়াগন ওই যে বেগুন যেগুলি। তো আব্বা তো মনে করেন যে ওই উইকেন্ডে যে যেদিন বন্ধ সেদিন গাড়ি নিয়ে যেতে এই করে সাথে সাথে সবসময় বলে ছিলাম যে দেখো এখন প্রথম জিনিসটা যেটা হচ্ছে কি, প্রথম জিনিসটার আগ্রহ, গাড়ির প্রতি আগ্রহ যে কোনো মানুষেরই গাড়ির প্রতি আগ্রহ, সেটা বাচ্চাটা শুরু একটা বুড়া পর্যন্ত। গাড়ি একটা এমন জিনিস যে নাম্বার 1 এখন তো একটা ফ্যাশন সবার আগে ফ্যাশন, এবং এমন একটা জিনিসে পরিণত হয়েছে যে মানে এটা একটা বাহন বাট মোস্ট এক্সপেন্সিভ মানে একটা প্রোডাক্ট যেটা মানুষ প্রতিদিন ইউজ করতেছে, এবং তার মডেল বা অবভিয়াসলি ডিপেন্ডস, এটা মানুষের ক্রিয়েট করে। এরই আমার হচ্ছে কি, আমি আমরা গেলাম 2005 না 1985 আমার আব্বা ছিলেন যখন, আমার আব্বা ইউনিসেফে ছিলেন প্রথমে, তার কিছু কিছু ইম্প্যাক্ট আমি বলি। ঢাকাতে ইউনিসেফে ছিলেন, ইউনিসেফ এক সময় উনি ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হেড। বাংলাদেশের যত মানে ইউনিসেফের যত গাড়ি ছিল, অ্যাকচুয়ালি গাড়ি বলতে তখন ইউনিসেফের ছিল সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বেশি গাড়ি, হ্যাঁ সব বেতন আমার বাবা হেড। তো ফলে আমার যে ওই গাড়ির প্রতি ওইগুলি দেখে বুঝি তা না, যেহেতু ওইরকম একটা এনভায়রনমেন্ট ছিলাম, অফিসে গেলে মোটর পোল, এই গাড়ি সেই গাড়ি, ওদের গাড়ি বিজনেসে তখন ভক্সওয়াগন বাস, ভক্সওয়াগন তখন ছিল ভক্সওয়াগনের যুগ, পরবর্তী সময় অন্য গাড়ি আসছে। তো ওইটাও একটা কারণ হতে পারে, কারণ গাড়ি ফিল্ডে চলো। তো সৌদি আরবে যখন গেলাম, আমার তখন ওখান থেকে ইউএন থেকে কি বলে ইউএন থেকে রিটায়ার করলো, সৌদি রিয়াদ ইউএস সার্ভিসে অফার করলো, ওখানে চলে গেল। আমার সাথে আমরা গেলাম ওইখানে। অ্যাকচুয়ালি প্রথম মানে ওই গাড়ি দেখলাম যে আমার আব্বা ছিল রেগুলেশন ডিপার্টমেন্টের হেড আপনার ইউএস সার্ভিসে। ফলে সেই সুবাদে অনেক প্রিন্স শেখ টেক আমার বাবার সাথে খুব খাতির কারণটা হচ্ছে সৌদি আরবেতে ড্রিঙ্ক করা যায় না, মানে মদ হারাম অবভিয়াসলি। আমেরিকান এমবেসির কমিসারিতে বিশাল উইস্কি মদ এগুলি আসে। সেই সময় আমার বাবার সাথে বহুত প্রিন্স ওখানকার এই এমবেসির যত আছে সবাই খাট কানেকশন রাখতো খাওয়ার জন্য অবভিয়াসলি জানেন। তো সেই সময় দেখা যেত যে এক সময় হেড প্রিন্স এখানে গাড়ি নিয়ে আসছে
ওই তখন আপনার মোবাইল ফোন তখন মোবাইল ফোন শুরু হয়নি, ওই সেলুলার ফোন গাড়ির মধ্যে ব্যাপার স্যাপার আমরা পয়সা একটা জায়গা দিয়া মার্সিডিজ এবং মডেল নিয়ে আসে, মাঝখানে ফোন আছে, এগুলি আসলে খুব খুব মানে আকর্ষণ। হ্যাঁ, তারপরে ওই তো তারপরে সৌদি আমেরিকান এমবিসির মেরিন ক্লাব, যেটাকে বলে মেরিন ক্লাবে বড় বড় পার্টি হতো। এখন ওখানে সব সৌদি প্রিন্সেরা সব আসতো পার্টি, গাড়ি যখন রাখতো, গাড়ি মানে পুরা লাইনে গাড়ি সাজানো, এক একটা সব কাস্টমার কালার, সেক্রেটারি সিরিজ কালার, হ্যাঁ, যেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, এটা নাই, সেটা নাই, এইরকম গাড়ি সব মনে করেন যত দামি দামি ব্র্যান্ডের গাড়ি, এইগুলো দেখতাম। তারপরে বড় শোতে গেলাম, এই আর কি বেসিক্যালি শুরুটা ওখানেই, যে ল্যাম্বরগিনি দেখার পরে আমার মাথায় গেল তো করে খারাপ হয়েছে ল্যাম্বরগিনি দরকার। তো তখন ওটা ওই সময়ের জন্য ও তো 86-এ, তো তখন ওই গাড়ি। আর আরেকটা জিনিস বলা যায় কি, সৌদি আরবে বা মিডল ইস্টে দুবাই শোতে, তখন তো দুবাই নেই, দুবাই জন্মই হয় না, দুবাই ছিল না বলতে গেলে। মানে দুবাই এখন যে দুবাই বলি আমরা, কিছু ছিল না, ওই মরুভূমি। তো আর যে গাড়িগুলো ওখানে ওসব শোতে দিত, এটা হাইয়েস্ট কাস্টম করা। রেগুলার একটা ল্যাম্বরগিনি ওখানে যায় না, রেগুলার একটা পোর্শে কোন মডেল ওখানে যায় না, হয় ফুললি কাস্টম পেইন্ট করা, একদম কাস্টম পেইন্ট বলতে একদম সিগনেচার সিরিজ পেইন্ট। তারপরে হয় তারপরে তখনকার সময় আমরা চিন্তা করতে পারিনি যে রেয়ার ভিউ মিরর ক্যামেরায় হবে, মানে এগুলো সব কিছুই তো ইনোভেশন হয় বহুত আগে, মানে ইয়ে করে, কিন্তু মার্কেটিং করে 20 বছর 30 বছর মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, প্রোডাক্ট কিন্তু রেডি হয় বোঝান। কিন্তু ওই গাড়িগুলো সব মোট কথা 2000 পৃথিবীর একটাই গাড়ি বা দুইটাই গাড়ি, ওই গাড়ির মধ্যে তখন দেখা এটা মিরর কথা দেখি না, ভিতরে কিছু নাই। নর্মাল যে ল্যাম্বরগিনি কুন্টাসে মিরর প্যানেল সব আছে না, আমি এর মধ্যে কিছু দেখিনি। আমি তখন তো অ্যাকচুয়ালি ল্যাম্বরগিনি সব মরে জানি না, তো ওইটার মধ্যে বসার পরে মধ্যে কিচ্ছু নেই, মানে অল ডিজিটাল। তখন মানুষ চিন্তাই করতে পারে ডিজিটাল, মানে মোট কথা 40-45 বছরের ইয়েগুলি ওইটা লাগানো। আমি কি ড্যাশবোর্ডে কিছু দেখি না, সব প্লেন, কিছু কালো জায়গা গ্লাসের মতো শেষ, আর কিছু নেই। মিরর কুল, রেয়ার মিরর নাই, এই নাই, এই তারপরে দেখবেন একটা ছোট্ট, তখন এত ছোট করেনি, এখন একেবারে একটা ডটের মধ্যে। তো তখন দেখলাম যে ক্যামেরা সাইডে ওই যে মিরর নাই, কিন্তু এমন একটা ইয়ে করছে মনে ক্যামেরা লাগানো। আমার হচ্ছে ক্যামেরা লাগানো, তারপরে রেড মিররের ক্যামেরা। তো ব্যাপারটা এরকম আর কি। তো রং যে করা না, রং মানে কি, যাই হোক ওইখানে এইগুলি দেখার পরে আমার মাথাটা এমনই খারাপ হইল যে এইরকম একটা গাড়ি আমার। যাই হোক, হ্যাঁ, এইটা হলো আমার নক করছে, মানে হাতর যে একটা মাথার মধ্যে বাড়ি করছে। মানে তখন থেকে আমি জানি, আমি ওই সময় থেকে আমি এই গাড়ির ঋণ আমার দরকার, আর দরকার মানে আমি চালাবো, আমি বানাবো। তো পরে আসছে, এখন তখনের মেয়েটা ছিল যে বানানো গাড়ি কেনার অবভিয়াসলি এক্সপেন্সিভ জিনিস। তারপরেও একটা আসে না যে তখন আমার বয়স কত 13, 14, 15 হয়, এরকম হবে। তারপরে একটা বাচ্চার মতোই আবদার করলে কার কাছে করা যায়, বাপের কাছে করা যায়, তার বইয়ের উপরটা গাড়ি কেনা যায়। আর বাবা বলে যে বাবারে এই গাড়ি 4টা চাক্কা আমার আগে সারা জিন্দিগি বেশ করে 4টা চাকা কিনতে পারবো। তো যাই হোক, ওইটাই আমার ছিল শুরু। যে তখন চিন্তা করা শুরু করলাম যে আমি বলছি এই, তখন মাথায় গেল যে এই গাড়ির মধ্যে কেনার জন্য তার মানে ওই টাকা আর্ন করতে হবে, আমি বড় হবো, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, যাই হবো, হইয়া পয়সা আর্ন করবো, তারপরে কিনবো। তো কতদিন ওয়েট করে কেমনি কি করা যায়, এই জিনিসটা আমার মাথায় কেমনি আসলো যে যদি বানাইতে পারি তাহলে আমি পারি, এটা সহজ হবে। হ্যাঁ, সবচেয়ে সহজ যদি আমি বানাই হতে পারি। আমার তখন টাকা ছিল আমার ডিজাইন দরকার, আমার ক্যামেরার দরকার নাই, আমার ওই মানে এই ডিজাইনের জিনিসটা আমি চালাতে চাই। হ্যাঁ, তো ওই হইল শুরু, যে ঠিক আছে এই হইল শুরু, যে এইভাবে করলে পরে একটা যে এই ধরনের একটা ডিজাইনের জিনিস আমি চালাতে পারবো, এই এবং তখন থেকে শুরু করে তখন কি করা যায়, এই আস্তে আস্তে 1986, হ্যাঁ। তারপরে তখনই আমার মাথার মধ্যে ক্লিক যে বানানো যাবে, এবং বানাতে হলে কি করতে হবে, আমার তার কাজ শিখতে হবে, সব ধরনের কাজ শিখতে হবে।
তখন থেকে কাজ সেরকম একটা মজার ঘটনা বলি। এবং কাজ শেখার প্রথম একটা মজা যে আচ্ছা এরপরে কি হলো ওটা মাথার মধ্যে চলতেছে। তখন ম্যাগাজিন পাওয়া যায় ইন্টারনেট কিছু ছিল না। তো ম্যাগাজিন কেনা শুরু করলাম, এটা পড়ি পড়া ম্যাগাজিন গাড়ি নিয়ে এখন পাওয়া যায় পড়তে শুরু করলাম। আব্বা পরে পরবর্তী সময় তার কিছুদিন পরেই আমি ম্যাট্রিক পাস করার পরে পাকিস্তান ইন্টারন্যাশনাল কলেজ, ইন্টারন্যাশনাল কলেজ বলতে তখন পাকিস্তান ইন্টারন্যাশনাল কলেজ ছিল, অন্য কোনো ছিল না ইন্ডিয়াতে। ওখানে ভর্তি করা যাওয়ার পরে তো আমার আব্বা সকালে ড্রপ করে দিয়ে যায়, ড্রপ করে দিয়ে ইউএসএ হয় শহরের বাইরে, ড্রপ করে দিয়ে যায় আগে। তারপরে একদিন আচ্ছা হ্যাঁ ওই ইউএস সার্ভিসেরই প্রোটোকল, যেমন সৌদি গভর্নমেন্টের এবং ইউএস সার্ভিসের মধ্যে যে জড়িয়ে থাকে সৌদি প্রোটোকল থাকে। তো বলছে কীভাবে হবে তুমি 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 তো কখনো রেড করো না, তুমি তো তখন আরো আধা ঘন্টা এখন আগে আসো কীভাবে আসলে একটা জিনিস না আমার ছেলেটা ভর্তি করেছে তো ওকে ড্রপ করে আস্তে আস্তে আমার সময় লাগে। তোমার ছেলে ড্রাইভ করে না? আর তখন সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স মানে এখনো জানি না, ড্রাইভিং লাইসেন্স একটা অকল্পনীয় বিষয়। একজনের 7-8 বছর 10 বছর ওয়েট করে লাইসেন্স করার জন্য। তো বলে যে তোমার ছেলে ড্রাইভ করে দিতে পারে, তুমি ও চলে গেলো তুমি চলে আসতে বলছে হ্যাঁ লাইসেন্স করতে হবে, আমি ব্যবস্থা করেছি। তো তুমি আমাকে কালকে 1-2 কপি ছবি নিয়ে এসো। ছবি নিয়ে এসে ছবি নিয়ে গেল, নিয়ে গেল আমার আমাদের লাইসেন্স দিয়ে সোজের মতো জায়গায়। সকালে শেখদের সাথে চলে যেতে হ্যাঁ হবে। বিকেলে এসে আমার হাতে লাইসেন্স দিল, গাড়ি চালাতে পারতাম। তারপরে আমার ট্রেনিং দিল, এটা অনেক ইতিহাস আছে। তো তারপরে হলো কি ওই পাকিস্তানি কলেজে আমার জীবনের প্রথম অ্যাসাইনমেন্ট গাড়ির ইঞ্জিন, এটা আমার না বললে যে তোমাদের সাথে শেয়ার না করলাম। প্রথম অ্যাসাইনমেন্ট গাড়ি মানে কি আমার যে আমি কেমিস্ট্রি সাবজেক্ট আমার পছন্দ হতো না, কেমিস্ট্রি ফিজিক্স ঠিক আছে আমি পড়তাম প্রি ইঞ্জিনিয়ারিং, ওইটাকে বলে প্রি ইঞ্জিনিয়ারিং, ওরা বলে ইঞ্জিনিয়ারিং পড়ার আগে বেসিক। হ্যাঁ রাইট মানে এইচএসসি ওরা এইচএসসি বলে না, মানে মোট কথা এইচএসসিও তো আমাদের এখানে সব কমন। তারপরে যে যদি কিছু তো ওখানে মোটামুটি আলাদা করে দেয়, প্রি ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে যায় তখন থেকে। তো কেমিস্ট্রি আমার ভালো লাগে না, কেমিস্ট্রি পরীক্ষা এটা কেমনে করা যায়, মানে গাড়ি তো আমি চালাই খেলা আসি, ঠিক আছে না, কীভাবে এই পরীক্ষাটা অ্যাভয়েড করা যায়, পরীক্ষা দিব না। মাথা ঢুকলো কাজ করতে পারি, রাস্তার মাঝখানে যদি গাড়িটা খারাপ হয়ে যায় এইরকম একটা কল মাথার মধ্যে। এখন গাড়ি কেমনে খারাপ হবে, গাড়ি তো ভালো গাড়ি কেমনে খারাপ করা যায়। জীবনের প্রথম কাজটাই ছিল একটা গাড়ি কীভাবে খারাপ নষ্ট করা যায়। দুষ্টামি অত বদমাইশ ছিলাম না, কিন্তু ওইটা ছিল আমার জীবনের প্রথম কাজ, যেটা কোনোদিন কাউকে বলা হয়নি। তোমাদেরকে বলতেছে কারণ এই ফিল্ডে সবাই ইঞ্জিনিয়ার্স। তারপরে এই পড়াশোনা করলাম, মানে তার 2-3 আগের থেকেই মানে বইটই যেহেতু কিছু মেকানিক্সের বইটই ছিল, কোনটা খারাপ করলে সবচেয়ে বেস্ট হয়, আমার গাড়ি ক্ষতি হবে না কিন্তু আমি ওই মুহূর্তে যখন খারাপ হবে আমার ঠিক হয়ে যাবে, আমি তোমার গাড়ি নষ্ট করবো, আমি আমার গাড়ি নষ্ট করতে চাই, মানে ওই সময়ের জন্য হবে কিন্তু আমার গাড়ি আমি চাই আমি ঠিক হয়ে যাবো। কয়দিন সময় পেয়েছিলাম জানি না, পড়তে মোট কথা তখন আমার কী করতে হলো, একটা ইঞ্জিন সম্বন্ধে জানতে হলো, ইঞ্জিন কীভাবে কাজ করতেছে, কার্বোরেশন কী, তারপরে ইলেকট্রিক্যাল তোমার যে ইংলিশের সিস্টেম কী। আমাকে মোটামুটি প্রথম এই ফিউল সিস্টেম, ইংলিশের সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম আর ইঞ্জিন মেকানিক্যালস কোনটাকে কীভাবে খারাপ করলে খুব সহজে যেটা বলতেছে ভেরি ইন্টারেস্টিং, খুব সহজেই বাট আমার গাড়ির কোনো ক্ষতিই হবে না, ওই সময়ের জন্য সম্বন্ধ যাবে, অ্যাটলিস্ট আমার বাপকে দেখাইতে পারি। আচ্ছা ওইটা না, সরি ওইটা না, যে রাস্তা খারাপ হওয়ার দরকার তো আমার নাই, আমি স্কুলের নাম করে আরেক জায়গায় চলে গেলাম, পরে বাসে আমার বাপ যখন অফিস থেকে ফিরবে পরীক্ষা দিয়ে যায়নি, বলো যে কেন যায়নি, বলে গাড়ি খারাপ ছিল, গাড়ি পরে মানে গাছের এটা রাখছি। বুঝতে পারলাম যে আমি খুব সহজে যেটা হবে কার্বোরেটর হাত দিয়ে ছাড়া বেড়াবো, বালি ঢুকাই দিই ছাড়া বেড়াবো, আমার এই কার্বোরেটর বা আসলে কত বলি তেলের মধ্যে কিছু ঢুকাই দিই, এক না পুরো গাড়িটি আবার কথা বলি,
এই খুঁজে খুঁজে বলছে কন্ট্যাক্ট পয়েন্ট, সিল পয়েন্ট, সিল পয়েন্ট, এই দুইটা কন্ট্যাক্ট হলেই সে কারেন্টটা পাস করে। সাইজের মাঝখানে টেক্সট দিয়ে দিলে কারেন্ট পাস করবে এই জিনিসটা, ঠিক আছে? তো ওই সময়ের জন্য একটা মানুষকে এই জিনিসটা জানা খুব ডিফিকাল্ট হচ্ছে, ভেরি ডিফিকাল্ট। আমি নিজে স্টাডি করে নিজে পড়াশোনা করে যেখান থেকে তারপরে ট্রাই করলাম এমনভাবে ছোট একটা দিলাম, হ্যাঁ গ্রিজ দেওয়া যায় বা অন্য কিছু না, ওইসব দেওয়া যাবে, আমি গাড়ি আমার নষ্ট করবো না, বলছে একটা মোট কথা ছোট কাগজের টুকরো ভিতরে ঢুকে দিলাম, শেষ গাড়ি আসতে দেখা দিলাম। তো ওইভাবে করে আমার বাপা অফিস থেকে আসছে, হ্যাঁ রাস্তায় বলে দিতে কী হয়েছে? আমি স্যার গাড়ি খারাপ হয়ে গেছে, কী করবো, গাড়ি রাস্তার মধ্যে ফাটকা বন্ধ হয়ে গেছে, তার আসলে কী হবে? আমি অনেকক্ষণ ট্রাই করতে 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 হয় না, বসে রয়েছি। তারপর তখন ওখানে ওয়ার্কশপ টর্কশপ কিন্তু শহরের ভিতরে সব তাই চাইলে কোনো হেল্প পাওয়া যাবে, এর বিষয়টা এগুলি একমাত্র ওই পুলিশ ছাড়া। আমি বসে রইলাম, ঘন্টা দিয়ে স্টার্ট হয় না হয় না, ঘন্টা দিয়ে বসে রইলাম, তারপরে এ করলাম, আবার করলাম, করতে করতে আধা বেলা গেছে, হাতটা একবার স্টার্ট হয়ে গেছে, আজকে কোনো বাসায় গেছে এবং আবার স্টার্ট হয় না এই তো চল সব তো দিই আসলে স্টার্ট হয় না। সে কিন্তু সব আমার বুঝে গেছে আমি করছি, কারণ আমার দিয়ে আমার তাকিয়েছে তাকে মানে হচ্ছে না, আমি তো বাপ করছি, আমি বুঝি, আমি বাপ করছি, আমি বুঝি দিয়ে ছেলেমেয়েরা কিভাবে বাপ মানে বোকা দেয়, কিন্তু ওরা বোঝে না, বাপ মা সবই বুঝি, আমি এখন বুঝি। হ্যাঁ আমার ছেলে মেয়ে যতভাবেই যত তার চেষ্টা করুক আমি মুচকে মুচকে হাসবো, আমি জানি। তো ওই একটা বিষয় যে প্রথম জীবনের প্রথম ছিল দ্যাট অ্যাসাইনমেন্ট, তখন ওইটা করতে গিয়েই ইঞ্জিন সম্বন্ধে পুরো জানা হয়ে গেছে। ওই কাজটা তখন আমি মাত্র পড়াশোনা করছি মানে কি আচ্ছা প্র্যাকটিক্যাল ছাড়া কি কিছু হয়? তোমরা ইঞ্জিনিয়ারিং কাজ যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো পলিটেকনিক বা যেখানে করছো, মানে অন্ধকারের মধ্যে ছিল না, বই অল প্রিন্সিপাল হ্যান্ড অন্ধকার, ওই জিনিস যখন হাতে কলমে না দেখলে ওইটা পরিপূর্ণ জিনিস হয় না, ওই জ্ঞানের কোনো দাম নেই। ওইটা প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে অ্যাপ্লিকেশন অথবা এই করলে পরে দেন ইট ফুলফিলস এভরিথিং। থিওরি বই থেকে লাভ নেই, তাই না? তো ওই সময় তার মানে কি ওই জিনিসটা আমাকে ওই পরীক্ষাটা দিতে না যাওয়ার কারণে আমি পুরা ইঞ্জিন মেকানিক্যাল মাস্টার করা হয়েছে, এটা গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল সিস্টেম মাস্টার, একদম পুরো আমি মাস্টার। আমি এখন বলবো যে ওই একটা একদম ইয়াং বয়সে এবং প্রথম জীবনে ইঞ্জিন সময় জানে না, সে যদি খুঁজে বাই করতে পারে, এখন তো ব্যাপার না, এখন তার কন্ট্যাক্ট ক্লিয়ার নাই, সিবি পয়েন্টার কন্ট্যাক্ট পয়েন্ট নাই, ইলেকট্রনিক জাস্ট ইলেকট্রিক, এখন ওগুলো আরো ইজি যে জানে ল্যাপটপ, সবার ল্যাপটপ আছে, এখন হবে আরো হাইটেক দিন, জাস্ট ঢুকে কিছু এখন তাকে ইন্টারনেট হতে হলে আর ওই ইন্টারনেটে কি প্রোগ্রাম সামহাও ডাউনলোড করে নিয়ে গাড়িতে প্লাগ ইন করে দিয়ে গাড়ি চার্জ করার দরকার নেই, প্লাগ ইন করে দিয়ে তারা ডিজেবল করে দেবে, শেষ। এই তো সিম্পল জিনিস, আমরা ব্যাকসে থেকে করি। হ্যাঁ মানে যে কোনো একটা কথা এভাবে করতে হবে। তো ওই সময়ের জন্য একটা ওই বয়সের ছেলের জন্য উইদাউট এনি হেল্প জাস্ট বই বইয়া জাস্ট 2-4 দিনের মধ্যে এই একটা অটোমোটিভ ইয়ে মেকানিক্যাল সিস্টেম অথবা অটোমোটিভ যে পাওয়ার ট্রেন অথবা অটোমোটিভ যে মেইন বিষয়টা মেকানিক্যাল টোটাল বিষয়টা রপ্ত করার মেইন বিষয়, এবং পেইন পয়েন্ট খুঁজে বাই করে ওটাকে বিকল করা এখন আমাদের কাছে খুব ইজি মনে হয়, বাইরে কিছু নাই তো মাঝখানে দিয়ে দেন তখন 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 তাকে বুঝতে কাহিনী কি দাঁড়ায়। এই জন্য একটু কেমিস্ট্রি সাবজেক্টটা অনেক ভূমিকা রাখছে আর কি। হ্যাঁ কেমিস্ট্রি এই পরীক্ষায় সুতরাং এইটা হচ্ছে আমার জীবনের মজার ঘটনা, জীবনটা কারোর সাথে শেয়ার করিনি, আর কারোর শেয়ার করলে ওরা বুঝবে না, তোমাদের বুঝবা যে ব্যাপারটা কিরকম। কিন্তু অন রেকর্ডে কিন্তু এই হলো আমার জীবনের স্টার্টিং এবং আমার প্রথম অ্যাচিভমেন্টে ছিল একটা গাড়ি কেবল বিকল করা, ঠিক আছে না? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা জানতে চাই? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি অটোমোবাইল সেক্টর নিয়ে আই ডোন্ট নো, একটা পরিকল্পনা মানে পরিকল্পনা বলতে মানে ক্লেম যদি পরিকল্পনা বলি ইলেকট্রিক হোক আর ইলেকট্রিক কার আমি বানাইছি কমপ্লিট একটা বাংলাদেশের উপযোগী ইলেকট্রিক কার মার্কেট করার জন্য, যেটা একটা মডেল আমি বানাইছি ওদের 2012 সালে 100%। দাদার হ্যাঁ দাদা মানে তোমার না যাই হোক, ওইটা কিন্তু আমি 2012 সালে আমি জানি, আমি বলি তোমাদের এইটা আমার এখন বিরাট বড় স্বপ্ন বলতে কি ওই সময় ছিল, এখন ওইটাই ধারণ করি ওরকম একটা ম্যানুফ্যাকচার করা,
মাল্টিব্র্যান্ড যদি আপনার সাথে থেকে আমরা একসাথে করতে চাই, আপনার এই ব্যাপারে অপিনিয়ন চাই। এটা তো মেঘ না চাইতে বৃষ্টি হয়ে গেছে। মেঘ না চাইতেই বৃষ্টি। ওয়েল, না আমি একটা জিনিস বলতেছিলাম, চিন্তা করতেছিলাম যে ফেসিলিটি দেখার পরে ইউ গাইস হ্যাভ দ্যাট মোটামুটি মানে কি বলবো ফেসিলিটি বা সব কিছু ইউ গট দ্যাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না না ওই একটা গাড়ি প্রডিউস করার মতো ক্যাপাসিটি অথবা ফেসিলিটি ইউ হ্যাভ এবং প্লাস মোটামুটি যে লোকবল এবং ওদের ছেলে থেকে কেন্দ্র করছে ইনশাআল্লাহ। এটার জন্য মানে ওই ওয়ালটন হইতে হবে না, এটার জন্য প্রগতি হইতে হবে না, এটার জন্য বাংলা কার হইতে হবে না, ইউ গাইস ক্যান ডু ইট। ইনশাআল্লাহ লিপু ভাইয়ের দিক নির্দেশনায় আমরা আগাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্র্যান্ডিং হবে মাল্টিব্র্যান্ড ভার্সাস লিপু ভাই। না আমি আমি এই বিষয়টা আমি সব কিছু নেই, আমার টাইম নেই লাইফ আর কল আমি হয়তো তার আগামী পরে আমি যেটা আমি ডিসিশন নিছি বলি আমি এখান থেকে যে আমার একজন এটা মাথায় রাখি না, মানে ওই গাড়ি বানাবো ওই গাড়ি মাঝখানে আমেরিকা মুভ করে যাওয়ার পরে সংসার নিয়েছিলাম বলতে গেলে আমি খুব ওখানে যাওয়ার পরে আমি এই কাস্টম এগুলো নিয়ে খুব একটা ছিলাম না। ওই টিভি শোটাও করছি, আমার নিজের ছোট্ট একটা ওয়ার্কশপ আছে। তো আমি শুরু করছিলাম কিছু কাস্টমার দিন পরে আবার রিটার্ন করে দিচ্ছি। একটা সার্টের সময় আমি মানে খুব ইজি লাইফ কাটাইছি, মানে অত মাথা ঘামানো এই ডিজাইন নিয়ে এই নিয়ে। তো আমি জাস্ট খালি জীবন ধারণের জন্য আমার ফ্যামিলি চালানোর জন্য যতটুকু কথা করছি এগুলো নিয়ে কোনো চিন্তা করিনি। তবে গত 3-4 দিন 2-3 দিন আগে আমি ডিসিশন নিয়েছি ইয়াস আমরা ডু সামথিং এবং ওই জিনিসটা করবো, কারণ আমি দেখলাম এই ট্রিপটা আমার চোখটা খুলে দিচ্ছে। এই ট্রিপটা আমার দাম দিলে হয়তো আমি সারাদিন অন্তত লাইফ থেকে এনেছি। এটা একটা পাঞ্জাবের ট্রিপ আমার, এটা আমি ঘুরতে আসি। এইটা প্রথম জীবনে মানে একটু নিজেকে এক্সপ্লোর করা। তো হুট করে ফ্যামিলি ট্রিপে বললে বাস ফ্যামিলি রেখে আসে বসছি শেষ। আমার বোন ড্রাইভ করে না, হাউস ওয়াইফ। আমার বড় একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছিলাম, বিয়ে হয়ে গেছে, খুব আর্লি বিয়ে গেছে, আল্লাহ রহমত, বিরাট রহমত। 3 মাস আগে আসছিলাম ওই মেয়ের বিয়েতে পরে থাকে ওখানে, জামা জামা সব ওখানে থাকে। তো এইবার হঠাৎ করে আশা করেছি যে একটু হালকা লাগতেছে যে ঠিক আছে, এটা একটা অন্য ধরনের মানুষের হঠাৎ করে চিন্তা করলাম একটু ঘুরি, কিছু ইউটিউব ভিডিও করি, এই করি সেই করি করে হঠাৎ করে মাথা আমার কথা যে আমার মাথায় ঢুকবে স্টার্ট করে দিতে প্ল্যানিং এই সেই আমার মধ্যে নেই, মাথায় ঢুকলো না এক করে করতে। ওই মাথার মধ্যে একটা রাত্রেবেলা হঠাৎ করে ঢুকলো, রাত্রে 2টার সময় 1টার সময় আমি সবাই কাজ করতেছি। আমার মাঝখানে রুটিন সামারের সময় আমরা ভীষণভাবে কাজ করি, সামারে খুব গরম হয়, গরমের সময় আমরা কেউ যা জানিয়েছি আমার রাত্রে কাজ করি, দিনের কাজ করি। আমি রাতে কাজ করতেছি, একটা দিয়ে আমার 2টা দিয়ে হঠাৎ মাথায় ঢুকলো, আমাকে কনভিন্স করার চেষ্টা করছে না ইউটিউবের জন্য, হঠাৎ করে মাথায় ঢুকলো পরের দিন ইয়ে করে মধ্যে টিকিট ক্লিক করে আমার শেষ। তো আমার মেয়ে, আমার বড় মেয়েটা ড্রাইভ করে, আমার বউ বড়টা আর বাকি ছোটো। এখন ওরা কিনতে ওদেরকে এখন আমেরিকা আমি বিশেষ করে ক্যালিফোর্নিয়া বা বড় বড় স্টেটগুলিতে গাড়ি 2টা পা না থাকলে কোনো সমস্যা নেই, গাড়ি থাকতেই হবে, গাড়ি নাই লাইফ নাই, মানে এই করে ঢুকা নেই, হ্যাঁ কিচ্ছু করা সম্ভব হ্যাঁ অনেক। আর অন্য ধরনের ট্রান্সপোর্টেশন, হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টেশন আমি থাকি একটু আমার সিটি থেকে মেইন সিটি থেকে একটু বাইরে, পাবলিক ট্রান্সপোর্ট মেইন রোডে চলে। হ্যাঁ এখন উবার পাওয়া যায়, উবারের সব এটা তারপরেও মানে 22,000 করে দিলেন ধরে দিয়ে আমার বউ ঠিক আছে, তোমার ভালো কিছুর জন্য আমি আসতে পারি, কি ভালো হবে কেন আছে না ক্যালকুলেশন করা, কি করবো না করবো, এই যে বাইরে গেল বাইরে যে অ্যাকচুয়ালি এটা একটা কোইন্সিডেন্স বলবো, একটা কোইন্সিডেন্স এই সেন্সে যে আমি যদি এই কাজটা এখন না করতাম, এই আশাটা না করবো তাহলে বাংলাদেশ সম্বন্ধে আমার আপাতত এখন ধারণাটা চেঞ্জ হতো না, একেবারে ওটা থাকতো। এই অভিজ্ঞতা যেমন স্পেশালি আজকের ভিজিটটা আমার মনে দরকার ছিল, এটা মিস করলে আমি সবচেয়ে মিস করবো। এটা মিস করলে আমি এবার পুরোটাই মিস করবো। আমি আসলে কিছু মানে আমি মনে হয় যে আমার অনেক কিছু দেখে গেলাম ঢাকায়, অনেক কিছু উন্নতি হয়েছে, কিন্তু আজকে এখানে না আসলে আসলে কিছুই বুঝতাম না, আমি একটা ভুল ধারণা এনে নিতাম। আমাদের সময় ওয়ার্কশপ বলতে তখন
কোনো ইনভলভমেন্ট ছিল না, লিটারালি কোনো ইনভলভমেন্ট ছিল না। এখন গত বছরে এমন চেঞ্জ হয়েছে, আজকে যেটা দেখলাম সেটা তাদের সব ইঞ্জিনিয়ার চালাচ্ছে। হ্যাঁ, এখন লেভেল যাদেরকে বলি আমরা, এখন তাদেরকে যদি শিক্ষা বা শিক্ষিতা না করা হয় তাহলে দোষতার প্রযোগের নেই। আমার কথা হচ্ছে যুগের সাথে সাথে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হলে না ওই ইঞ্জিনিয়ার ওদের প্রয়োজন হবে এবং ডিমান্ড আসবে, এবং তার পিছনে একজন বা দু একজন ব্যক্তি যাদের ভিশন আছে। আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দেম। এই ভিশন না থাকলে এদেরকে এই জায়গায় আনা যেত না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ইঞ্জিনিয়ার হলেও লাভ নেই আর না হলেও লাভ নেই। লাভ কোথায় আছে যে এর মাঝখানে একজন ভিশনারি মানুষ দরকার, যে চিন্তা করবে যে আমার এখানে আমার এই ওয়ার্কশপে সব ইঞ্জিনিয়ার ছেলেরা কাজ করবে। এই যে এবং তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে এইভাবে, এটা কিন্তু সোজা কথা না। ইঞ্জিনিয়ার হলেই কিন্তু গাড়ি কাজ করতে জান না। I think you guys got training here, right? Practical training, পাস করে আসলে you know nothing, বকল। তুমি আর ওই একজন রিক্সাওয়ালা সেম, তোমার মধ্যে শুধু হচ্ছে তুমি ওই সার্টিফিকেট নিয়ে আসছো, পড়ালেখা করে আসছো, কিন্তু বাস্তব দিনের সাথে কোনো আইডিয়া নেই। এইটা তোমার জন্য সুবিধা ইজিয়ার, বিকজ তুমি যেহেতু ওই পর্যন্ত করে আসছো, খুব কুইকার তুমি কাজ করে ফেলবা। ও আচ্ছা, এই ওরিয়েন্টেশন যদি না হয় তাহলে ওই ইঞ্জিনিয়ারিং কোনো ডিগ্রি কোনো লাভ নেই। এবং তার জন্য ওনাদের মতো মানুষ আলটিমেটলি তাই। উনি ওয়ার্কশপ করছে, উনি তো অন্যান্য যারা মেকানিক, রেগুলার মেকানিক, ভিশন না আমি ইঞ্জিনিয়ারদের এমপ্লয়মেন্ট দেবো, ওদেরকে ট্রেনিং দেবো এবং আমার এটা ওইভাবে চলবে। এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এটা। এই জন্য থ্যাংক ইউ। এই ধরনের উদ্যোগ না নিলে এই একটা প্রতিষ্ঠান এরকম দাঁড়াতে পারে না। ওই উদ্যোগটা হচ্ছে মেইন জিনিস। তো আমরা লিপু ভাইকে আমাদের সাথে চাই। আপনাকে একটু বলি, আপনাকে তাতে আমাদের 6.5 বিঘা একটা জায়গায় কাঞ্চনে আমরা নিয়েছি। আমরা এখানে একটা বডি শপ, এই ধরনের একটা স্ট্রাকচার বডি শপ বেজ একটা ওয়ার্কশপ ওপেন করতে চাচ্ছি। তো আমি যদি আপনি আরও 1-2 দিন থাকেন, আপনি সেটা আমরা একটা ড্রয়িংও করছি, আপনার সাথে ওই জায়গাটা ভিজিট করা সম্ভব হয়, তাহলে আমরা why not we can start something together with the brand, the branding দিয়ে আমরা কিছু শুরু করতে পারি ইনশাআল্লাহ। যদি আপনি আমি অ্যাকচুয়ালি আজকে কবে 6 তারিখ, আজকে মাত্রা ঘুরান মারবো। আমি ভাবছি আজকে 2 তারিখ, ওপর 3 তারিখ, আজকে না 2 তারিখ। কেন মানে 1 মাস চলে গেছে, এখন এই 1-2 দিন কেন যাচ্ছে? আমার ফিরতে ইচ্ছা করতো না সত্যি। যদি আমার বউ বাচ্চা সব ওখানে, আমার যখন চিন্তা করে আমি আমার ওখানে ব্যাক করতেছি, আমার কেমন জানি লাগে করতেছে। আর দিনে তার থেকে কেমন গেল ইউজুয়ালি মানুষ কতক্ষণে যেমন আমেরিকা মানে ইয়ার বলে দুনিয়ার বেহেস আমি একটা মনে করি পরশুদিন ওই কুমিল্লা ক্লাব, আমি গেছিলাম শ্বশুরবাড়ি, রাস্তা ছিলাম না, আমার শ্বশুর কুমিল্লা মানে কি, হ্যাঁ ভ্রমণবাড়ি আমাদের এলাকার জামাই আসলে অসুবিধা নেই। কোথায় বাড়ি কোথায়? কুমিল্লা 14 গ্রাম। আচ্ছা ঠিক আছে, এটা তো কুমিল্লাই ছিল। যাই হোক, আমার রাত্রে মাথা অনেক জিনিস ঘুরে, আমি বুঝছি ঘুরে বলতেছি একটা সিনেমা আমি বানাই না, সিনেমা নয়, একটা একটা পর্ব যদি আমি ইউটিউবে করি, নামটা হয়ে যাবে, নাম মনে আসলো কোনো এক কারণে, ও না এখানকার আওয়ামী লীগের কি সে সাংগঠনিক সম্পাদক। আমি এক বন্ধুরে বললাম, দোস্ত আমি কুমিল্লায় আজকে থাকতে চাই, ও বলে দাঁড়া ব্যবস্থা করতেছি। তো থাকার জায়গা কমপ্লিট। আর আমার এক বন্ধু আমেরিকা থেকে আসছে, ও বাড়ি কুমিল্লা, ও ঢাকায় ছিল, যাচ্ছে। তো যাই হোক, বলে ঠিক আছে ব্যবস্থা করছে করে যাক, তবে রুমটা ডান, বুকিং হল ডান। এনি হোক রাতে ওই লোকের সাথে দেখা।